আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না। অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই হচ্ছে তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন একদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি। কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমন উৎসাহী। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। সেই সময়ে তার বিদ্যা বুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো, খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস। জানলা দরজার পর্দাগুলো বাতাসে উঠছে, দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়। চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম, সমর এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। এই সমর, কবে ফিরলে? বইটা মুখে মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌছে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামাকাপড় ছেড়েই আপনার কাছে চলে আসে। কি ব্যাপার বলো তো? মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে আমার। হাসলাম। অফুরন্ত সময়, বলো তোমার কি কথা। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মশাই? এ প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো। মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই। ভূত বলুন, আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারা দেখাও কিন্তু দেয়। বুঝলাম কোনো কারণে সমর খুবই উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রমণ হয়। আলো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে কোনো কিছু একটা অশরীরী একটা কিছু দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে বলো তো কি হয়েছে। সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো, লক্ষ্যতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, তোমার কাছেই শুনেছি। তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। পিসি বৈজনাথ শিক্ষা সম্বন্ধে পড়ান। তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর, একবার ঘুরেই আসি। মাসখানেক আগে দেহরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছে শুনেছি। আমি কোচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম। আপনি শুনলে হাসবেন। এই জীবনে আমার প্রথম রেল যাত্রা ছিল এটা। কাজেই উৎসাহের কোনো অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় আবার উঠে পড়ি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল।
আমি সোজা হয়ে বসলাম। কি ট্রেন ছেড়ে দিলে তো? সমর আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটি বছর 8-9 মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম যে আমারই হয়তো ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকেই ডাকছে। এদিক ওদিক সে দেখলাম না, আর তো ধারে কাছে কেউ নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো। প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের চটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়ে ছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরো এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়ছে পথের উপর। পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হলো সেই সময়? হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি যে মেয়েটিও উধাও, এক নিমেষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পর আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমাকে বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে কি হবে, মেয়েটি ভারী উস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম, বললাম, বেশ, বলে যাও, তুমি বলে যাও। কুয়াশা। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছেন, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম, তারা কেউ কিছু বলতে পারল না। আশ্চর্য লাগলো যে চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল। এই প্রচন্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে? আশ্চর্য হবার আমার আরো বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুবই ব্যস্ত। গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনদের খবর নেবার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলুম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবে শিউরে উঠলাম। সেই রাত্রেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লক্ষ্ণৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে
পথে এক স্টেশনে আমি নেমে পড়ছিলাম। লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো। আবার একদিন লক্ষ্যও রওনা হলাম। পিসিকে খবর দিলাম। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল, কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লক্ষ্যতেই পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধে হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যে অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখছিলাম। তারপর তো টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটি বেমালুম চেপে গিয়ে বললাম, চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি। ছুটে গিয়েও ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছেন রে। জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙায় উঠলাম। প্রায় আধ ঘন্টার উপর চলার পর একটা বাড়ির সামনে থামলো পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর। একটি ছোকরা নেমে এলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উঠে গেল উপরে। পিসির পিছন পিছনে আমিও উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর। যা, জামাকাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করছি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপরে বাতিদান, একটা আলনা, ছোট্ট একটা খাট, দেয়ালে দুটো তিনটে ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠলো আমার। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করে রাখার চেষ্টা করছে। বাইরে এসে তাড়াতাড়ি পিসিকে ডাকলাম। পিসি বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছলো। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কি রে, কি হয়েছে তোর? একটু এই ঘরে আসো তো পিসি। আমি ছুটে উপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও ঢুকলো একটু পর। কি রে, কি হলো তোর? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন তুই? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দুগুলো মুছে ফেলে বললাম, না, আমার শরীর ঠিক আছে, কিন্তু এই ছবিটা কার? এই যে। হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি। তোর জন্মাবার অনেক আগেই টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 বয়স হয়েছিল। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি বললেন, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথা নয়। কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করবার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদের সঙ্গে আমার দেখা হয়েছিল পিসি। আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। একটু একটু করে সবই বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল ঝরছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথার প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না। শুধু বললেন, তুমিই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসলো। বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ এগুলো থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। আম গাছের একটা ডাল জানলার
পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেদিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? কুয়াশা, 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 কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল ভৌতিক, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় এবং পড়ে শোনাচ্ছিল সেতু। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্পের নামটি এখন জানাচ্ছি না, কে লিখেছেন তার নামটি বলে দিচ্ছি। অভ্র আহমেদের লেখা আজকের গল্প। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। তারপর আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমিন। কুয়াশা, কুয়াশা, গত 3 বছর ধরে নিলয় ক্যামেরা হাতে ছুটে বেরিয়েছে সারা বাংলাদেশ। যেখানে সেখানে আলো আধারে খুঁজে বেরিয়েছে একটি ছবি। সেটা এমন একটি ছবি ফ্রেম বন্দি করতে যা কেউ আগে কখনোই দেখেনি। ছোটবেলা থেকে ফটোগ্রাফি নিয়ে তার অনেক স্বপ্ন। গত 3 বছরের অমানবিক পরিশ্রমের ফসল হিসেবে গতকালই সে পেয়েছে একটি পুরস্কার। বাংলাদেশের সবচেয়ে বড় ফটোগ্রাফি কন্টেস্টে নিলয়ের ছবিটি সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। পুরস্কার হিসেবে বেশ ভালো পরিমাণের টাকা আর ক্রেস্ট পেয়েছে নিলয়। আর এই একদিনের মধ্যেই সে রীতিমতো তারকা হয়ে গেছে। টিভি, সংবাদপত্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে একরকম ঝড় উঠে গেছে। তার যে ছবিটির জন্য সে এত সম্মানিত হয়েছে, সেই ছবিটিও চোখে পড়ার মতো। ছবিটির মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। কথায় কথায় নীলা একবার সাংবাদিকদের কাছে বলেছে, জীবনে যেমন ছবি থাকে তেমনি ছবিতেও জীবন থাকে। হয়তো তাই অনেকেই বলে এই ছবিটাতে জীবন আছে। অদ্ভুত এক জীবন ফুটে উঠেছে তার ছবিটির নাম মায়ানগর। নিলয়ের পুরো নাম নিলয় আহমেদ নেই, সবাই তাকে নিলয় নামেই সম্বোধন করে। ছোটবেলা থেকে প্রচন্ড চঞ্চল এবং মেধাবী একটি ছেলে নিলয়। সেই চঞ্চলতা এখনো রয়ে গেছে তার মধ্যে। ঘোরাঘুরি আর ফটোগ্রাফি এই দুটি তার জীবনের সব। রাতুল তার সবচেয়ে কাছের বন্ধু। ঢাকার বাইরে নীলা যতবার গিয়েছে তার প্রায় সববারই রাতুল নীলার সঙ্গে ছিল। ফটোগ্রাফির প্রতি রাতুলের তেমন আগ্রহ না থাকলেও ঘোরাঘুরি তার খুব পছন্দের একটা জিনিস। নীলয় তাদের আড্ডা দেওয়ার প্লেস মনিরের টং দোকানে বসে আছে। রাতুলের এখানে আসার কথা। নীলয় এই কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছে। রাতুলের সাথে তেমন যোগাযোগ হয়নি। কে জানে রাতুল আবার রাগ করে বসে আছে কিনা। সরি দোস্ত, আজ আসতে অনেক লেট করে ফেলছি। রাগ করিস নাই তো? কই ছিলে এতদিন? খোঁজ খবরই তো নিস না তুই। আমি তোর সব খবরই রাখি, তুই বরং আমার খবর রাখিস না। আর রাখবি বা কি করে? তুই তো এখন স্টার, বড় মানুষ। কি ব্যাপার, তুই আমার পচা দিছিস কেন? এখানে পচানোর কি আছে রে ভাই? এখন তো যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি। তুই যদি আমার খবর সত্যিই রাখতি তবে পুরস্কার পাওয়ার দিনটা অন্তত আমার সাথে দেখা করতি। আসলে আমি ভাবলাম যে তুই ব্যস্ত সময় পার করতেছিস, শুধু শুধু তখন গেলে ঝামেলা, তাই ভাবলাম কিছুদিন পর ফ্রি হলে দেখা করব। আচ্ছা এখন দেখ, যেভাবে বসে গল্প করতে করতে চা খাচ্ছি, তখন কি এটা পারতি? তা ঠিক, তবু তুই এলে ভালো লাগতো। চা দিতে বলছস? না, তোর জন্য অপেক্ষা করছিলাম। আয় মামা, 2টা চা দাও তো। এই শুন, ভূতের বাড়িতে যাবি নাকি? ভূতের বাড়ি মানে? আরে দূর, ভয় পাইস না, ভূত তো কিছু না। পুরনো একটা বাড়ির সন্ধান পাইছি। অনেকেই ভূতের বাড়ির নামে চিনে ওই বাড়িটাকে। একটা পুরনো জমিদার বাড়ি। কোথায় এটা? ওই পুরান ঢাকার দিকে, বাবুবাজার, চিনস তো? তুই কি চাস সরাসরি বল। তুই তো জানিস পুরনো জিনিসের প্রতি আমার বেশ আগ্রহ। শুনেছি বাড়িটা বেশ পুরনো, চল না ঘুরে আসি। ওই বাড়িতে বেশ ভালো ছবিও তুলতে পারবি। পুরনো বাড়ি মানে অন্ধকার অন্ধকার ভাব, আলো খুবই কম থাকবে, সেখানে কিভাবে ছবি তুলবো? তাছাড়া পুরান ঢাকাও হিজিবিজি টাইপ, চারদিকে দেয়াল আর দেয়াল, আলো আসার কোনো সুযোগই নাই। আরে সব ছবি কি আলোতে ভালো লাগে নাকি? পুরনো ছবির মতো হবে, হালকা অন্ধকার কিন্তু স্পষ্ট। তুই দেখিস কিছু ছবি তুই এমন সব জায়গায় পাবি যেখানে পাওয়ারই কথা ছিল না। ঠিক, আর কিছু না কিছু তো পাবই, কোনো কিছুই মিছে মিছি না। তাছাড়া ফটোগ্রাফি না হলে ঘোরাঘুরি করবো। বল কবে যাবি?
চল কালি যাই, বেশি দূরে না, ঘন্টাখানেকের পথ।